তো আজকে যেটা পড়বো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমটা বেসিক স্ট্রাকচারটা পড়বো সেটা হচ্ছে কি যে লাংসটার একটু ডিফারেন্সেস জানতে হবে। তার মানে আবার একবার বলে দিচ্ছি রেসপিরেটরি পাথওয়েটা কি। রেসপিরেটরি পাথওয়ে স্টার্টিং ফ্রম দ্য নেজাল এক্সটার্নাল নস্ট্রিল, এটা এক্সটার্নাল নস্ট্রিল বলে। এই যে ক্যাভিটিটা মানে ক্যানালটাকে বলা হয় নেজাল ক্যানেল। তারপরে কি থাকে? নেজাল ক্যাভিটি। তারপরে কি থাকে? ইন্টারনাল নস্ট্রিল। তারপর কি থাকে? নাসোফ্যারিংস। তারপর থাকে ট্রাকিয়া, ল্যারিংস। হ্যাঁ, ল্যারিংস। এই যে ওপেনিং অফ ট্রাকিয়াকে বলা হয় গ্লটিস। ওকে, সো গ্লটিস ছাড়া আর কি রয়েছে? গ্লটিস। গ্লটিসের পর থাকে তোর ল্যারিংস। ল্যারিংস মানে ভয়েস বক্স। তারপরে এই লম্বা টিউবটা দেখতে পাচ্ছ, লম্বা টিউবটার নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া ব্রাঞ্চ ইনটু ব্রঙ্কাস। ব্রঙ্কাস গুলো আবার ব্রাঞ্চ হয়, সেটাকে বলে ব্রঙ্কিওলস। এবার এই যে ব্রঙ্কিওলস গুলো তৈরি হয়, এই ব্রঙ্কিওলস গুলো হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। মানে ফার্স্ট ব্রাঞ্চটাকে বলে প্রাইমারি, ব্রাঞ্চ থেকে যখন আবার আরেকটা ব্রাঞ্চ তৈরি হয় দ্যাট ইজ সেকেন্ডারি, and secondary থেকে আবার যখন আসে that is tertiary. Then the end of tertiary bronchioles have the sac-like structure. This sac is known as the alveoli. This sac is known as alveoli. তো এইখানে দেখতে পাচ্ছিস এটা একটা লাংস, এই লাংসটা হচ্ছে রাইট লাংস, এটা একটা লাংস, এই লাংসটা হচ্ছে লেফট লাংস। সো রাইট লাংস এন্ড লেফট লাংস এর ডিফারেন্স কি? দেখো, লেফট লাংস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে দেখ হার্টটা এদিকে কি টিল্ট করে রয়েছে না? The heart tilted towards the left lungs. That is why there is a notch-like structure that is known as cardiac notch. So cardiac notch কোথায় পাবো? লেফট লাংসে পাবো, রাইট লাংসে পাবো না। কোথায় পাবো? এই লেফট লাংস এর মধ্যে কার্ডিয়াক নচ পাবো। কোন পোর্শনটা কার্ডিয়াক নচ বলছে? দিস পোর্শন ইজ কার্ডিয়াক নচ। দিস পোর্শন ইজ কার্ডিয়াক নচ। এইখানে থাকছে কার্ডিয়াক নচ। তো এই কার্ডিয়াক নচ যেখানে আছে সেইখানে সেটা কোথায় আছে? লেফট লাংসে আছে। তাহলে একটা বেসিক ডিফারেন্স বোঝা গেল। তোকে যদি বলা হয় যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন রাইট লাংস এন্ড লেফট লাংস, দ্য ফার্স্ট ডিফারেন্স ইজ মরফোলজিক্যাল ডিফারেন্স। লেফট লাংস এর মধ্যে কি রয়েছে? দেয়ার ইজ আ কার্ডিয়াক নচ হুইচ অ্যাকোমোডেট দ্য হার্ট, যেটা হার্টটাকে অ্যাকোমোডেট করে রেখেছে, এটা মাথায় থাকবে। আচ্ছা, হোয়াট ইজ প্লুরা? প্লুরা ইজ দ্য এক্সটার্নাল মেমব্রেন মানে কভারিং অফ দ্য লাংস। এটা থাকে ডাবল লেয়ার, দুটো লেয়ার রয়েছে প্লুরা। এই যে ইয়েলো কালারের স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছিস, এই যে এটা, এটা হচ্ছে প্লুরা। এর ভেতরে একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তো দেয়ার আর টু লেয়ার। এই দুটো লেয়ার দেখতে পাচ্ছ, সো দ্যাট ইজ দ্য প্লুরা। আর প্লুরা ইজ এ ডাবল মেমব্রেনাস লেয়ার, এবং প্লুরার মধ্যে কি থাকে? লিকুইড ইজ প্রেজেন্ট, দ্যাট ইজ নোন এজ দ্য প্লুরাল ফ্লুইড। দেখ, লাংস তো এইভাবে চলতে থাকে না, চলছে মানে বড় হচ্ছে ছোট হচ্ছে, সো ফ্রিকশন ইজ দেয়ার। টু রিডিউস দ্য ফ্রিকশন, এখানে এই লিকুইডটা থাকে, তারপরে প্রোভাইড করছে একটা সফট কুশন যাতে লাংসটা ইজিলি চলতে পারে। যেমন হার্টের জন্য আমরা পড়েছিলাম দেয়ার ইজ আ হার্টের কভারিং, পেরিকার্ডিয়াম, ঠিক তেমন এখানে ফ্লোরা থাকে। তো এটা বেসিকটা মোটামুটি বোঝা গেল। আচ্ছা, রেসপিরেশন ইনভলভস, এই জায়গাটা ভালো করে জানতে হবে। রেসপিরেশনে কি ইনভলভ স্টেপস আছে? হোয়াট আর দ্য স্টেপস ইনভলভস ইন রেসপিরেশন? দেখো, breathing or pulmonary ventilation by the atmospheric air is drawn in and CO2 of alveolar air release out. তাহলে এইটাই বেসিক্যালি আমরা কি বলতে পারি? রেসপিরেশন। ব্রিথ ইন, ইন মানে হচ্ছে হাওয়াটা নিচ্ছে, অফ কি? পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি দিস ইজ দ্য পালমোনারি এরিয়া। এই চেস্ট রিজিয়নটাকে বলা হয় পালমোনারি রিজিয়ন। অ্যাবডোমেনের তার ঠিক নিচে থাকে। সো পালমোনারি রিজিয়ন এন্ড অ্যাবডোমিনাল রিজিয়ন সেপারেটেড বাই দ্য ডোম শেপড মাসল দ্যাট ইজ নোন এজ ডায়াফ্রাম। তো এই পালমোনারি আর ভেন্টিলেশনের থ্রু দিয়ে অ্যাটমসফেরিক এয়ারটা ঢুকছে, আর যেখানে মধ্যে থেকে আমরা কার্বন অক্সিজেন নিয়ে নিচ্ছি, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিচ এয়ার যেটা অ্যালভিওলাইতে পৌঁছচ্ছে, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। ডিফিউশন অফ গ্যাসেসও হবে এখানে। শুধুমাত্র অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ নয়, ডিফিউশন করে টিস্যুর মধ্যে নিয়ে যেতে হবে। তার মানে লাংসের মধ্যে তো অক্সিজেন নিয়ে এলাম, সেই লাংস থেকে অক্সিজেনটা নিয়ে কোথায় যেতে হবে? টিস্যুর কাছে যেতে হবে। দ্যাট ইজ ওয়াই ডিফিউশন অফ গ্যাসেস অ্যাক্রস দ্য অ্যালভিওলার মেমব্রেন হবে, and transport of gases by the blood and diffuse O2 CO2 between the blood and tissue. তার মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন এনভায়রনমেন্ট এন্ড অর্গানস এর মধ্যে মানে টিস্যুর মধ্যে করতে হবে।
মানে প্রথম স্টেজে হচ্ছে কি, ব্রিথ ইন হলো, এয়ার এলো, এয়ারের মধ্যে রিচ কি আছে, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিচ এয়ার, সেটা বেরিয়ে যাবে। তারপরে দেখ ডিফিউশন অফ গ্যাসেস হবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন হবে, ব্লাডের মধ্যে ঢুকবে। সো ব্লাড দিয়ে কোথায় যাবে, টিস্যুর কাছে যাবে, সেখানে গিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে। নিউট্রালাইজেশন অফ O2 by cell catabolic reaction result in the CO2 produced, that is cellular respiration। এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন, যেটা হচ্ছে অন্য চ্যাপ্টার, রেসপিরেশন ইন প্ল্যান্ট, এই চ্যাপ্টারে আমরা দেখবো দ্যাট ইজ সেলুলার রেসপিরেশন। মাথায় ঢুকলো? তো আমরা এখানে কি দেখবো, যে কিভাবে অক্সিজেন আসছে, কিভাবে অক্সিজেন ব্লাডের মধ্যে ডিফিউজ হচ্ছে, কিভাবে ব্লাড থেকে টিস্যুতে যাচ্ছে, এইগুলো দেখতে হবে আমরা। ঠিক আছে, চলো। সো দ্যাট ইজ দ্য মেকানিজম অফ ব্রিদিং। প্রথমে জানবো মেকানিজম অফ ব্রিদিং কেমন হয়। ভালো করে আমি একে বোঝানোর চেষ্টা করছি, দেখ বোঝার চেষ্টা কর। ধর এটা হচ্ছে অ্যালভিওলি, প্রথম হচ্ছে লাংস, এটা লাংস। এটা ধর লাংস। লাংস কভার্ড বাই, চারদিক থেকে কি রয়েছে, দেয়ার ইজ আ রিপস। এগুলো কি সব রিপ রয়েছে, তো মনে আছে, রিপস। আর নিচে কি, ডোম স্টেপ মাসলস, তাই কি বলা হয়, ডায়াফ্রাম। এন্ড এটা কি, রিপ। আচ্ছা, এই যে রিপ আর লাংস কানেক্টেড বাই দ্য মাসলস, বুঝেছো? রিপস গুলো তো ফাঁকা থাকবে না, দুটো লিপস এর মধ্যে কি থাকবে, মাসলস থাকবে, আর লাংস এর সঙ্গে কিছু অ্যাটাচ থাকবে। তো এই যে মাসলসটা থাকে, এই যে মাসলসটার নাম হচ্ছে ইন্টারকস্টাল মাসল। এর মাঝখানে দেয়ার ইজ আ মাসলস, দেয়ার ইজ আ মাসলস, কি বলা হয়, ইন্টারকস্টাল মাসলস। এটা কি বলা হয়, ইন্টারকস্টাল মাসল। এই দুটো মাথায় রাখতে হবে। এই ইন্টারকস্টাল মাসল টু টাইপস হয়। একটা হয় এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল, একটা হয় ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল। এই দেখ, এই ধরো এই হাতটা আমি এইভাবে বেন্ড করছি, আমরা লোকোমোশন পড়েছি তো। তো হাতটা এইভাবে যখন বেন্ড করছি, এই মাসলটা কি হচ্ছে, স্ট্রেচ হচ্ছে, বাট ব্যাক সাইড মাসল কন্ট্রাকশন হচ্ছে, তাহলে এই মাসলটা রিল্যাক্স হচ্ছে। আবার এইটা যখন এইদিকে যেটা কন্ট্রাকশন হচ্ছে, এটা রিল্যাক্সেশন হচ্ছে। সো বেসিক্যালি যে কোনো মাসল মুভমেন্টে বা যে কোনো মুভমেন্ট অফ অর্গানে একটা মাসল যদি কন্ট্রাকশন হয়, অন্য মাসলটাকে, অ্যান্টাগনিস্টিক মাসলটাকে রিল্যাক্স করতে হবে। দুটোই যদি কন্ট্রাকশন এট এ টাইম হয়, তখন স্টিফ হয়ে যাবে, আর নড়াচড়া করবে না। তো এইখানে এই যে ইন্টারকস্টাল মাসল, কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল, দেখ এই মাসলস এর ধর বাইরের দিকে একটা লেয়ার থাকে, মানে ইন্টারকস্টাল মাসলের বাইরের দিকে একটা লেয়ার থাকবে, বাইরের দিকে একটা লেয়ার থাকবে। এই বাইরের লেয়ারটাকে কি বলছে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। আর ভেতরের লেয়ারটাকে কি বলবো, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল। কারণ ঠিক এইভাবে থাকে, কিভাবে থাকে, হাতের দিকে লক্ষ্য কর, এরকম দুটো লেয়ার, এরকম দুটো লেয়ার। আপার লেয়ারটাকে কি বলছে, এটা এক্সটার্নাল লেয়ার, দ্যাট ইজ দা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। যেটা ভেতরের দিকে থাকবে, দ্যাট ইজ ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল। এবার দেখ, যখন এই লেয়ারটা কন্ট্রাক্ট করবে, কোন লেয়ারটা, আপার লেয়ার, তখন এটা বাইরে বেরিয়ে আসবে। যখন ভেতরের লেয়ারটা কন্ট্রাক্ট করবে, এটা ভেতরে ঢুকে যাবে। বুঝতে পারছিস, ইমাজিন করতে পারছিস, এই হচ্ছে ব্যাপার। যখন এই লেয়ারটা কন্ট্রাক্ট করবে, এই দিকে টেনে আসবে, যখন এই লেয়ারটা কন্ট্রাক্ট করবে, এই দিকে টেনে আসবে। তার মানে জাস্ট একটা ইমাজিন কর, যে ভেতরের দিকে যে লেয়ারটা আছে, দ্যাট ইজ ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল, যখন কন্ট্রাক্ট করবে, রিপ কেসটা কোন দিকে আসবে, ভেতরের দিকে না বাইরের দিকে, ইনসাইড, কারণ ইনসাইডে রয়েছে। বাইরের দিকে যে মাসলটা রয়েছে, দ্যাট ইজ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল, সেটা যখন কন্ট্রাকশন করবে, তখন রিপটা কোন দিকে, বাইরের দিকে আসবে। এইটা মাথায় রাখতে। সো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল যখন কন্ট্রাকশন করবে, তখন রিপটা বাইরে বেরিয়ে আসবে। যখন ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল কন্ট্রাক্ট করবে, রিপটা ভেতরের দিকে আসবে। এইটুকু ক্লিয়ার হয়ে গেল? ওকে। এবার এই যে ডায়াফ্রাম, ডায়াফ্রাম ইজ ডোম শেপড মাসলস। বেসিক্যালি থাকে কিরকম, এইভাবে থাকে, এইভাবে থাকে, রাইট, এইভাবে থাকে। তো যখন এটা রিল্যাক্স, এটা হচ্ছে রিল্যাক্স মোড। আর এইটা যখন নিচের দিকে নামছে এইভাবে, এটা হচ্ছে কন্ট্রাকশন মোড। এটা কি বলা হয়, কন্ট্রাকশন। তার মানে রিল্যাক্স কন্ডিশনে এরকম ডোম শেপ হয়ে থাকে, কন্ট্রাকশন হলে নিচে এরকম ফ্ল্যাট হয়ে যায়। বুঝতে পারলি? এর উপরেই বেস করে পুরো গল্পটা শুরু হচ্ছে। কিরকম, দেখ তুই এয়ার নে, ইন্সপিরেশন,
এয়ার নেওয়াটা কি বলে, কি ইনহলেশন আর ইন্সপিরেশন। এয়ার ছেড়ে দেওয়াটাকে কি বলে, এক্সপিরেশন আর এক্সহালেশন। এয়ার নিলাম, এই হাওয়া নে, বসে রয়েছে ইয়ের মতন, পড়াশোনায় তো দিগ্গজ করে কিছু মুখস্থ করে বাড়ি। হাওয়া নে, হাওয়া নিলে কি বুঝতে পারছিস, চেস্টটা বাইরের দিকে আসছে না ভেতর দিকে ঢুকছে, রিপ কেসটা বাইরের দিকে আসছে তো। সো বাইরের দিকে আসতে গেলে কোন মাসলটা কন্ট্রাক্ট হতে হবে, একটু আগে বলেছিলাম, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল কি হবে, কন্ট্রাক্ট হবে ফার্স্ট। সেকেন্ড কি হবে, ডায়াফ্রাম যেটা, আচ্ছা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল যাই হবে ডায়াফ্রামও তাই হবে। ডায়াফ্রামটা তখন রিল্যাক্স ছিল, কি হবে, কন্ট্রাক্ট হয়ে যাবে। সো ডায়াফ্রাম কন্ট্রাক্ট হলো, ডায়াফ্রাম কি হলো, এই ছিল, নিচের দিকে নেমে গেল, রিপ কেসটা বাইরে বেরিয়ে এলো। সো রেজাল্টে কি হলো, রিপে পালমোনারি ক্যাভিটি বাড়বে কি বাড়বে না, বাড়বে। লাংসের মধ্যে এরিয়া বাড়বে, বাড়বে তো। তো বাড়লে কি হবে, প্রেসার, এয়ার প্রেসার কি করবে, এয়ার প্রেসার ফল করবে নাকি বাড়বে, এয়ার প্রেসার ফল করবে না বাড়বে, ফল করবে। এয়ার প্রেসার ফল করলে অ্যাটমসফেরিক প্রেসার বেশি আছে, এয়ার ঢুকে চলে আসবে, পাথওয়েটা মনে আছে, এই পাথওয়েটা একটু আগে বলেছিলাম। তো এই হচ্ছে সেই বেলুন, দেখ ভাব, এটা একটা তো লাংসের অ্যালভিউল, রাইট। তো এইবার তুই ভাব, যখন ডোম সেট মাসল ঠেলে দিল উপরের দিকে উঠছে, এই ছিল আর্চ লাইক স্ট্রাকচার, রাইট। এ কি করছে, উপর দিকে উঠছে, উপর দিকে উঠলে প্রেসার কি হবে, বাড়বে, কারণ এখানে এরিয়া কমছে, তো প্রেসার বাড়ছে, বেলুনটা অনেক প্রেসারাইজড কন্ডিশনে আছে, তো এয়ার বেরিয়ে যাবে। এবার ভাব, এটা আরো নিচের দিকে নেমে গেল, স্পেস বেড়ে গেল, এই ডোম সেট মাসলটা আর্চ হয়ে নিচে নেমে গেল, এই নিচে নাম। তো নিচে নামলে কি হবে বুঝতে পারছিস, এর মধ্যে প্রেসার কমবে, প্রেসার কমলে অ্যাটমসফিয়ারিক গ্যাস চলে আসবে। তাহলে বেসিক্যালি প্রেসার বাড়লে কি হবে, বেরিয়ে যাবে। কার প্রেসার বাড়া, লাংস এর মধ্যে যখন প্রেসার বাড়ে, এয়ার প্রেসার, তখন এয়ারটা বাইরে বেরিয়ে যাবে। লাংস এর মধ্যে যখন এয়ার প্রেসার কমছে, তখন বাইরে থেকে এয়ার চলে আসবে। এটা সিম্পল ব্যাপার, বোঝা গেল। তো কি হচ্ছে, চার্ট করে ফেলি আমরা, লিখে ফেলি আমরা। একটা হচ্ছে ইনস্পিরেশন, মানে হাওয়া ঢুকছে। একটা হচ্ছে এক্সপিরেশন, মানে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, কি কি মাসলস রোল প্লে করছে সেটা আমরা নোট করে ফেলি ফার্স্ট। এখানে আমরা বললাম প্রথমে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল, তারপরে কি বলেছি, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল, তারপরে কি বলছি, ডায়াফ্রাম, তারপরে কি লিখবো, পালমোনারি ক্যাভিটি, তারপরে কি লিখবো, এয়ার প্রেসার উইদিন লাংস, তারপরে কি লিখবো, অ্যাটমসফেরিক এয়ার। এই হচ্ছে আমার সিকোয়েন্স, নোট করে নাও। করে নিয়েছিস। তো যখন ইন্সপিরেশন হচ্ছে, হাওয়া নিচ্ছি, এবার তোরাই বলতে পারবি এক্সটেন্ডেড কস্টাল মাসল কি হবে, কন্ট্রাক্ট করবে। ইন্টারনালটা কি হবে, রিল্যাক্স হয়ে যাবে। ডায়াফ্রাম কি হবে, কন্ট্রাক্ট হবে।
পালমোনারি ক্যাভিটি তখন কি হবে, বাড়বে না কমবে? বেড়ে যাবে, ইনক্রিজ করবে। এয়ার প্রেসার উইথিন দ্য লাংস কি হবে, ফল করবে। অ্যাটমসফেরিক প্রেসার কি হবে, হ্রাসে, ভেতর দিকে চলে আসবে। ঠিক উল্টো কেসটা কখন হবে, এক্সপিরেশন। এক্সপিরেশন, হাওয়াটা ছাড়, হাওয়া ছেড়ে দেখ, রিপ কেসটা ভেতর দিকে যাচ্ছে। হাওয়া যখন ছাড়ছিস, কেন ফল করলো, এরিয়া বেড়ে গেল, তাই এয়ার প্রেসার ফল করলো। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল হচ্ছে এক্সপিরেশন সময় কি আছে দেখ, এবার ভেতর দিকে রিপ ঢুকছে। ভেতর দিকে রিপ ঢোকা মানে ভেতরের যে মাসলটা কন্ট্রাক্ট করছে, ভেতরের মাসল মানে হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল কি হবে, কন্ট্রাকশন হবে, তাই তো। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল তখন কি কন্ডিশনে চলে যাবে, রিল্যাক্স হয়ে যাবে। ডায়াফ্রামটা তখন কি কন্ট্রাক্ট হয়ে ফ্ল্যাট ছিল, রিল্যাক্স হয়ে উপরে চলে আসবে। পালমোনারি ক্যাভিটি কি হবে, ডিক্রিজ করবে। তখন এয়ার প্রেসার কি হবে, রাইজ করবে। এয়ার প্রেসার যদি রাইজ করে, অ্যাটমসফেরিক প্রেসার কি হবে, এয়ার প্রেসার যে লাংসে ছিল সেটা হচ্ছে হ্রাস আউট, বেরিয়ে যাবে। বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। লিখে নাও। নোট করো এটা। কি লেখা আছে দেখ, ব্রিদিং ইনভলভস টু স্টেজ, দুটো স্টেজ নিয়ে ব্রিদিং হচ্ছে, তাই তো। একটা ইন্সপিরেশন, একটা এক্সপিরেশন, রাইট। সো ইন্সপিরেশন মানে অ্যাটমসফিয়ারিক এয়ার ড্রন ইন আর অ্যালভিওলার এয়ারটা রিলিজ আউট, দ্যাট ইজ দ্য এক্সপিরেশন। The movement of air into and out the lungs carried out by the creating a pressure gradient between the lungs and atmosphere. যখন লাংসে প্রেসার বেড়ে যাবে, অ্যাটমসফিয়ারে কম থাকবে, কম থাকবে মানে অ্যাটমসফিয়ার রেসপেক্ট টু লাংসে বেড়ে যাবে, তখন হাওয়াটা বেরিয়ে যাবে। আবার অ্যাটমসফিয়ারের যখন রেসপেক্টে লাংসে কি হবে, বেশি হবে, মানে কমে যাবে, তখন হাওয়াটা ঢুকে আসবে। এতদূর বুঝেছিস? ঠিক আছে, তাহলে এক সেকেন্ড। তো কি বলছে, the inspiration can occur if the pressure within the lungs is less than the atmosphere pressure. যখন প্রেসার কি হবে, ফল করে যাবে, তখন হাওয়া চলে আসবে। there is a negative pressure of lungs with respect to atmospheric pressure. Similarly, expiration takes place when the intrapulmonary pressure is high than the atmospheric pressure. Intrapulmonary pressures, this is important terminology, তাহলে আমরা এখানে একটু রেকটিফাই করে নিতে পারি। এইখানে যেটা লিখেছি না, এয়ার প্রেসার উইথিন লাংস না লিখে ইন্ট্রাপালমোনারি প্রেসার, এটা অনেক ভালো টার্মিনোলজি হবে। এইখানে চেঞ্জ করে নাও। কি করব, কারণ পালমোনারি এরিয়ার মধ্যে প্রেসার কম বেশি হচ্ছে, ইন্ট্রা পালমোনারি প্রেসার। ওকে, এবার দেখো। So the diaphragm is a specialized set of muscle that external intercostal muscle between the ribs help the generation of such gradients. সেই পাথওয়েটা আমি চার্ট করে বলে দিলাম। So the inspiration initiated by the contraction of diaphragm which increase the volume of thoracic chamber and anterior posterior axis. Anterior posterior axis মানে হচ্ছে উপরের দিকে নিচের দিকে, মানে উপরের দিকে যখন এই ডায়াফ্রামটা উঠছে, দ্যাট ইজ অ্যান্টেরিয়র, পেছন দিকে নামছে পোস্টেরিয়র অ্যাক্সিস। আর ডরসো ভেন্ট্রাল অ্যাক্সিস হচ্ছে এইটা, হচ্ছে ডরসাল, এটা ভেন্ট্রাল, ভেতর দিকে ভেন্ট্রাল, ব্যাক সাইড ইজ ডরসাল। রিপটা বাইরের দিকে আসছে, দ্যাট ইজ ডরসাল, ভেন্ট্রাল সাইডে আসছে, ডরসাল মানে ব্যাকে যাচ্ছে। and the contraction of external intercostal muscles lifts up the ribs, আমি বলেছি বাইরেরটা যদি কন্ট্রাকশন হয়, lifts up the lip, রিপটা বাইরে বেরিয়ে আসবে, and the sternum causing the increase the volume, thoracic chamber of dorsoventral axis, thoracic chamber বাড়ছে এইভাবে, এইভাবে পেছন দিকে সামনের দিকে ডরসোভেন্ট্রাল, ডায়াফ্রাম হচ্ছে উপরের দিকে অ্যান্টেরিয়র, নিচের দিকে পোস্টেরিয়র, ঠিক আছে।
So the overall increase of thoracic volume causes a similar increase of pulmonary volume. An increase of pulmonary volume decreases the pulmonary pressure to less than the atmospheric pressure, which forces the outside and moves the lungs. যে গল্পটা বলছিলাম এটা পুরোটাই এখানে আছে। ব্যাপারটা বুঝে গেছো? সো ইন্সপিরেশন এক্সপ্রেশন নিয়ে কোনো ক্লিয়ার মানে ডাউট আছে? এনিওয়ান? ভালো করে পড়তে হবে, এনসিআরটি লাইনগুলো বুঝতে হবে। আচ্ছা, এইখানে একটা দুটো ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, যেটা পরে লাগবে। On an average, healthy human breathe 12 to 16 times per minute. আমরা হেলদি যারা থাকি, হেলদি মানে তুই নর্মাল কন্ডিশনে বলা হচ্ছে। দৌড়চ্ছিস আলাদা কেস হবে, এক্সারসাইজ করছিস আলাদা কেস হবে, ভয় পেয়ে গেছিস আলাদা কেস হবে। সো সেগুলো হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন। বাট নর্মাল কন্ডিশনে একজন হেলদি মানুষ 12 থেকে 16 বার ব্রিথ ইন ব্রিথ আউট করতে, ঠিক আছে, 16 টাইমস অ্যাভারেজ করতে পারে। সো ভলিউম অফ এয়ার ইনভলভ ইন ব্রিথিং এস্টিমেটেড বাই ইউজিং অফ স্পাইরোমিটার। এটা মাথায় রাখতে হবে, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এটা মাপি, তার নাম হচ্ছে স্পাইরোমিটার, যেগুলো ভলিউম গুলো আমরা ধরতে পারি। হুইচ হেল্পস ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, মানে ক্লিনিক্যাল কোনো অ্যাসেসমেন্ট দেখার জন্য এটা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। এইবার আমরা কয়েকটা ভ্যালু দেখবো, ইজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু। দেখ, এই যে আমরা এয়ার নিচ্ছি, দেখ ফার্স্ট হচ্ছে টাইডাল ভলিউম, ভালো করে বোঝার চেষ্টা করো। টাইডাল ভলিউম, একজন হেলদি মানুষ আমরা কতবার বললাম, মিনিটে ম্যাক্সিমাম 16 টাইমস ও ব্রিথ করতে পারে, 16 বার। তার মধ্যে টোটাল 6 to 8,000 ml অফ এয়ার পার মিনিট ইন্সপিরেশন আর এক্সপিরেশন হয়ে যায়। কত? নর্মাল কন্ডিশন কত বলা হচ্ছে? 6 to 8,000 ml। তার মানে 8,000 ডিভাইডেড বাই যদি 16 করি, কত হচ্ছে? 500। So per breath, the tidal volume is 500 ml. মাথায় থাকবে। So tidal volume হচ্ছে, দেখো, the volume of air inspired and expired during the normal respiration. নর্মাল রেসপিরেশনে সময় যতটা এয়ার নিচ্ছি, যতটা এয়ার বার করছি, টোটালটাকে আমরা কি বলছি? টাইডাল ভলিউম। মাথায় ঢুকলো? নেক্সট, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আইআরভি। এটা কি? ফোর্সফুলি ইন্সপিরেটরি, ইন্সপিরেশন মানে জানি এয়ার নিচ্ছি, দ্যাট ইজ ইন্সপিরেশন। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মিন্স ফোর্সফুলি আমরা যতটা এয়ার নিতে পারি, ফোর্সফুলি হাওয়া বের করে দিলি এক্সপিরেশন হল। নেই, আবার এই রামদেব হয়ে যায় একবার। প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, দিলে মাথায় থাকবে। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রিজার্ভ মানে ফোর্সফুলি যতটা এয়ার নিতে পারি এট এ টাইম, দ্যাট ইজ ইয়োর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ভলিউম কত? 3,000 ml। ভ্যালু গুলো মাথায় রাখতে হবে, ডেফিনেশন গুলো মাথায় রাখতে হবে। এখন চার্ট আসবে, ম্যাট্রিক্স আসবে, টেবিল বেসড কোশ্চেন। নেক্সট, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে কিরকম? দেখ, হাওয়া ম্যাক্সিমাম তুই যতটা বের করে দিতে পারিস, ম্যাক্সিমাম এয়ার যতটা বের করা যেতে পারে, দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেটা কত? 1100 ml। সো ফোর্সফুলি যতটা এয়ার তুই বার করে দিতে পারিস, দ্যাট ইজ নর্মাল কন্ডিশনে, ফোর্সফুলি, দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো তিনটে বোঝা গেল। ওয়ান ইজ টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কি ছিল? যে টোটাল ব্রিথ ইন ব্রিথ আউট যা হচ্ছে মিনিটে 8,000 ml পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে। আমরা 16 বার ব্রিথ করি ম্যাক্সিমাম, দ্যাট ইজ বাই 16 দিয়ে ডিভাইড করে 500 ml ইজ ইয়োর টাইডাল ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত হচ্ছে? দ্যাট ইজ, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে কি? ফোর্সফুলি যতটা এয়ার নিচ্ছি, দ্যাট ইজ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। 100% কোশ্চেন এখান থেকে পাবি, একটা পাবি পাবি, ধরে নে, বলে দিলাম 100% নিট, 200% 300% মিশন নিট। তো বুঝতে পারলি? সো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে ফোর্সফুলি যতটা এয়ার বার করে দিচ্ছি, দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, দ্যাট ইজ 1100 ml। এই ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। নেক্সট যে ভ্যালুটা চলে আসবো, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম, দেখ তুই হাওয়া জোর করে বার করে দিলি, লাংস তো ফাঁকা হবে না বাবা। লাংস ফাঁকা হলে, বেলুন ফাঁকা হয়ে গেলে কি হতো? চিপে যেত। একটা বেলুন দেখাচ্ছিলাম, তুলে আন জিতু। জিতুর কাছে কাঁচি আছে? হ্যাঁ, কম্পাস পেটে যাবে, দে কম্পাস দে। ফাটাবো না, ফাটবে না। হা হা হা।
এই বেলুনটা তুলে দে, ফাটাতে বলিনি। ওই যে ওইখানে যা, ওই ম্যাডামের কাছে একটা কাঁচি আছে, নিয়ে যা, আর একটা বেলুন খুলে আয়, দেখিয়ে দিই। কই কই, এই বাচ্চা, একটা বেলুন খুলে আয়। তোকে বলছি সমৃদ্ধ, একটা বেলুন খুলে আন, টান, হালকা করে খুলে যাবে, ফাটিয়ে রাখবি। হ্যাঁ, ঠিক আছে, দে আমাকে দে, এখানে হয়ে যাবে, কাঁচিতে ফাটবে ভালো। দেখ, এর এয়ার সব বেরিয়ে যাচ্ছে, এয়ার বেরিয়ে গেল। লাংসে যদি সব এয়ার বের করে দিতাম, লাংসের কন্ডিশন কি দাঁড়াবে? লাংস কি হতো? কোলাপস করে যেত। এরকম কোলাপস হলে তো হতো, কি হতো না? তো লাংস কোলাপস করে গেলে চলবে না বাবা। তো লাংসে কিছু এয়ার থাকবে, দ্যাট ইজ দ্য রেসিডুয়াল ভলিউম। মাথায় ঢুকলো? সো দ্য রেসিডুয়াল ভলিউমটা কি বোঝা গেল? দ্য ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস আফটার ফোর্সিবল এক্সপিরেশন। জোর করে হাওয়া বের করে দেওয়ার পরেও যে পরিমাণ এয়ার থেকে যাচ্ছে, দ্যাট ইজ দি রেসিডুয়াল ভলিউম। সেটা কত? 1200 ml। বোঝা গেল? এবার হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। মানে তুই তোর ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি? নর্মাল একটা ইন্সপিরেশন করতে পারছিলিস, আর একটা ফোর্সফুল ইন্সপিরেশন। নর্মাল মানে কি? ফোর্সফুল মানে ফোর্সফুলি নিচ্ছিস। সো এই যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, মানে আইআরভি হচ্ছে ম্যাক্সিমাম তুই এয়ার নিতে পারিস, আর তোর টাইটাল ভলিউম সেটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তার মানে টাইটাল ভলিউম কত ছিল? 500 ml। আইআরভি কত? 1100, এটাই ছিল ম্যাক্সিমাম। তো তো তার মানে কত হলো? 1600 ml। এই ভ্যালুগুলো জানতে হবে, এখানে লেখা নেই। ঠিক তেমন এক্সপিরেটরি রিজার্ভ, এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে কি? জোর করে যতটা হাওয়া বের করে দিতে পারিস, প্লাস টিভি। সেটা কত? টিভিটা কত ছিল? 500 ml। প্লাস ইআরবি কত ছিল? আচ্ছা, এটা ভুল লিখেছে আগেরটা, ওহো, তোরা বলবি তো। 3000 হতো, জোর করে তো হাওয়া বেশি নিতে পারি, 3000 ml, তাহলে 3500 ml হবে। আর এটা তো হচ্ছে 1100 ml, তার মানে হবে 1600 ml হবে আমার এক্সপিরেটরি ক্যাপাসিটি। বোঝা গেল? দেন হচ্ছে দেখ, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, FRC. So the volume of air that will remain in the lungs after normal expiration. নর্মাল এক্সপিরেশনের পরে যতটুকু এয়ার থাকছে, তো তার মানে সেটা কত? তুই ফোর্সফুলি যেটা বার করতে পারিস সেটা তো বার করিসনি। দেখ, নর্মাল আমি হাওয়া বের করলাম, কিন্তু ফোর্সফুলি যেটা বের করতে পারতাম সেটা তো ভেতরেই আছে, আছে না? সো ইআরভি ভেতরেই রয়েছে, অ্যালং উইথ আরভি। তার মানে ইআরভি আরভি হলে কত হয়ে যাচ্ছে? রেসিডুয়াল ভলিউম কত ছিল? 1200, প্লাস ইআরবি কত ছিল? 1100। সো 2300 ml। বোঝা গেল? এবার হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। দেখ, দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার পারসন ক্যান ব্রিথ ইন আফটার ফোর্সিবল এক্সপিরেশন, রাইট? এর মধ্যে কি কি পড়ে যাচ্ছে? ইআরবি, টিভি, আইআরবি। ইআরবি, টিভি আর আইআরবি। ইআরবি কত ছিল বাবা? ইআরবি ছিল 1100, টিভি ছিল 500, আইআরবি ছিল 3000। কত দাঁড়ালো? 4600 ml। আর টোটাল লাংস ক্যাপাসিটি যেটা অ্যারাউন্ড 6000 ml। টোটাল লাংস ক্যাপাসিটির মধ্যে দেখ, আরবি, ইআরবি, টিভি আর আইআরবি অ্যান্ড আইআরবি। সো আরবির জন্য ছিল 5। রেসিডুয়াল ভলিউম কত ছিল বল? 1200। ইআরবি কত ছিল? 1100। টাইটাল ভলিউম কত ছিল? 500। আইআরবি কত ছিল? 3000। সব যোগ করে ফেল, টোটালি 5800 হবে মনে হয়। 500, 600, 5800, দ্যাট অ্যাপ্রক্সিমেটলি 6000 ml অ্যাপ্রক্সিমেটলি। মাথায় ঢুকলো একটু? নিজের একবার মন দিয়ে পড়। সো গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় কোথায় হয়? একটা লাংসে হয়, একটা হয় টিস্যুতে, ঠিক? তো এই হচ্ছে অ্যালভিওলি।
অ্যালভিওলি মানে এখানে লাংসকে রিপ্রেজেন্ট করছে, আর এটা হচ্ছে টিস্যু। এবার কোশ্চেন হচ্ছে এখানে কোথায় কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে, কোথায় গ্যাস মানে অক্সিজেন চেঞ্জ হবে, কেন হচ্ছে? ইট ডিপেন্ডস অন বেসিক বায়োফিজিক্যাল প্রসেস, দ্যাট ইজ ডিফিউশন। হোয়াট ইজ ডিফিউশন? ডিফিউশন মানে কি? যখন আমরা জানি হাই কনসেন্ট্রেশন, সেখান থেকে অলওয়েজ লো কনসেন্ট্রেশনে গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, সলিড হতে পারে, ট্রান্সফার হতে পারে। তো এগুলো কি বলা হয়? ডিফিউশন। তো দেখ, প্রথমে অ্যাটমসফেরিক এয়ার ঢুকলো কোথায়? লাংসে। লাংসে ঢোকার পর যে অ্যালভিওলার এয়ার, তখন এইখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত? 104। ভালো করে ভ্যালু গুলো মাথায় রাখবে, 104 লেখার দরকার নেই, বোঝ আগে। বাট এইখানে এই আর্টারিটার নাম কি? দিস ইজ পালমোনারি আর্টারি দ্যাট কামিং ফ্রম দ্য হার্ট, পিউরিফিকেশনের জন্য নিয়ে আসে, আমরা জানি, ডাবল সার্কুলেশনে পড়েছি। তার মধ্যে, এটার মধ্যে PO2 থাকে কত? এটার মধ্যে PO2 থাকে 40 mmHg, আর PCO2 থাকে 45 mmHg। বোঝা গেল? তার মানে একটাতে 45 কি ছিল? কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন কত? 40। আচ্ছা, তার মানে এইখানে অক্সিজেন কত আছে? এই যে ব্লাডটায় অক্সিজেন এখন 40 আছে। এখানে অক্সিজেন কত আছে গো? 104। সো বেশি অক্সিজেন কোথায় আছে? অ্যালভিওলাইতে। সো দ্যাট ইজ ওয়াই অ্যালভিওলাই থেকে এয়ার অক্সিজেনটা চলে আসবে কোথায়? ব্লাডের মধ্যে। কারণ কি, কনসেন্ট্রেশন বেশি আছে কোথায়? অ্যালভিওলাইতে। কার্বন ডাই অক্সাইড এখানে কত আছে? 45। এখানে কত আছে? 40। তার মানে এইখান থেকে কার্বন ডাই অক্সাইড এদিকে চলে যাবে, হ্যাঁ কি না? বুঝতে পারবে? সো কার্বন ডাই অক্সাইড ঢুকে যাবে, অক্সিজেন দিকে চলে আসবে। এইবার এই যে ব্লাডটা এলো, এই ব্লাডটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো? ডিউ টু প্রেসার ডিফারেন্ট। প্রেসার ডিফারেন্টের জন্য হলো। তাহলে এখানে 104 ছিল, 104 থেকে চলে এলো 40-এর দিকে। এখানে 45 ছিল, 45-এর দিকে চলে গেল 40-এর। যখন 40-এর দিকে যাবে, কার্বন ডাই অক্সাইড ইকুয়াল হয়ে যাবে। তার মানে এইখানে এখন CO2 দাঁড়ালো 40 mmHg। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কত হয়ে গেল? 40 mmHg। কোনটাতে? পালমোনারি ভেন, এটা অক্সিজেনের ব্লাড বলছি। আর O2 কত হলো? 95 mmHg। করোনার সময় যেন দেখবি অক্সিমিটারে মাপতে বলতো না, যে তোমার 95 স্যাচুরেশন আছে কিনা দেখবে। অক্সিজেনের ব্লাডের এখন অক্সিজেন কত দাঁড়ালো? 95 mmHg। ওই ব্লাডটাই তো আবার হার্টে আসবে, হার্ট থেকে বেরিয়ে টিস্যুর কাছে আসবে। এই দেখ, এখানে দেওয়া রয়েছে PO2 হচ্ছে 95 mmHg, PCO2 40 mmHg। ক্লিয়ার? বুঝতে পারলে? তার মানে এটা হচ্ছে আর্টারি দিয়ে ব্লাডটা চলে টিস্যুর কাছে। এবার টিস্যু কি তৈরি করছে? টিস্যু কার্বন ডাই অক্সাইড জেনারেট করছে, অক্সিজেন ইউটিলাইজ করছে বা রেসপিরেশনের জন্য। এই টিস্যুতে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এখন কত আছে? 40 mmHg। এই টিস্যুতে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড আছে 45 mmHg। তো টিস্যুর মধ্যে 45, এই ব্লাডে কত আছে? 40। তাই জন্য 45 থেকে কোন দিকে যাবে কার্বন ডাই অক্সাইড? 40-এর দিকে যাবে। আর এখানে অক্সিজেন কত আছে? 95। এখানে কত আছে? 40। তাই অক্সিজেন ঢুকে পড়বে টিস্যুতে। সো প্রেসার ডিফারেন্সের জন্য এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেই চেঞ্জ হয়ে গেল, তখন এই ব্লাডের দেখ এটা বেড়ে গেল। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত দাঁড়িয়ে গেল? 40। 95 থেকে 40, কারণ বাকিগুলো ঢুকে গেছে কোথায়? টিস্যুতে। কার্বন ডাই অক্সাইড এখানে কত ছিল? 40 ছিল। 45 কেন হলো? কারণ টিস্যুতে কার্বন ডাই অক্সাইড ঢুকেছে, তাই 45 হয়ে গেল। সেই ব্লাডটা আবার চলে যাচ্ছে এরকম করে, এখানে কোথায় চলে আসছে? টুয়ার্ডস এখানে, যেটা আমি এখানে লিখলাম দেখ, 40 আর 45। এইভাবে ডিফিউশন হয়ে যাচ্ছে ডিউ টু প্রেসার। মাথায় ঢুকেছে? ঢুকেছে জিতু? মাথায় ঢুকেছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? লাংসের কাছে যখন আসছে, লাংসের মধ্যে মানে অ্যালভিওলাইতে অক্সিজেনের প্রেসার অনেক বেশি, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইজ হাই, 104 mmHg। বাট যে ব্লাডটা নিয়ে আসছে ফ্রম দা হার্ট, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি, দ্যাট ইজ ডিঅক্সিজেটেড ব্লাড। ডিঅক্সিজেটেড ব্লাডের অক্সিজেন তখন কত? 40। তার জন্য 104 থেকে 40-এর দিকে অক্সিজেন চলে আসবে। অক্সিজেন এখানে চলে ডিফিউশন। আর কার্বন ডাই অক্সাইড তোর বেশি থাকছে, কারণ 45 কার্বন ডাই অক্সাইড তো নিয়ে এসেছিল, আর লাংসে তখন 40 আছে।
সো কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে যাবে টুয়ার্ড দ্য লাংস, আর অক্সিজেন চলে আসছে ব্লাডের দিকে। সেই ব্লাডে তখন অক্সিজেন কত হয়ে যাচ্ছে, 95 হয়ে যাচ্ছে, আর ব্লাডের কার্বন ডাইঅক্সাইড তখন দাঁড়াচ্ছে 45। কারণ দেখ তখন লাংস আর টিস্যু ইকুয়াল করে নিচ্ছে, লাংস আর ব্লাড ভেসেল ইকুয়াল হয়ে গেল 40। দেন এই 40 mmHg অফ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড চলে আসছে আবার টিস্যুর কাছে, অ্যালং উইথ 95 mm অফ Hg অফ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। টিস্যুর কাছে অক্সিজেন ইউটিলাইজ হয়ে গেছে 40 ছিল, 95 কোথায় আছে, আর্টারিতে আছে, তার জন্য আর্টারি থেকে আবার টিস্যুতে চলে যাবে 95 থেকে 40-এর দিকে। আবার টিস্যু তৈরি করেছে কার্বন ডাইঅক্সাইড, যেটা হয়ে গেছে 45, সেটা চলে যাচ্ছে আবার ভেনের দিকে, সেটা 40। বুঝতে পারলে? তো একবার ভালো করে রিডিং দাও, আই থিঙ্ক বুঝে গেছো। কারণ আমরা কি দেখলাম, পার্শিয়াল প্রেসারের জন্য এক্সচেঞ্জ হচ্ছে গ্যাসেস, কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড এলো, অক্সিজেন গেল, কিভাবে গেল এটা জানতে হবে। ভালো করে বলছি, এইটা হচ্ছে ব্লাড ভেসেল। আচ্ছা আমি একটা ছবিটা একটু বোঝার জন্য ইজি করে দিই। এটা লাংস, এটা টিস্যু। সো এটা হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলটাকে আমি এখন লম্বা টিউব করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এটা কি ব্লাড ভেসেল, এবার বুঝতে পারছিস? তো ব্লাড ভেসেলস এর মধ্যে থাকে কি, আরবিসি এন্ড প্লেটলেট। তাহলে এখানে একটা আরবিসির কেস আছে, দিস ইজ ওয়ান আরবিসি। এখানে একটা আরবিসির কেস আছে, মানে এটাকে আমি সেপারেট করে দিলাম বোঝার স্বার্থে, রাইট? কারণ এক্সচেঞ্জ দু জায়গায় হবে, একটা কোথায় হবে, লাংসের কাছে, একটা হবে টিস্যুর কাছে। এইটা কি ব্লাড ভেসেলস, এটা কি রেড ব্লাড সেলস, এটা কি রেড ব্লাড সেলস। আচ্ছা বাকি লিকুইডটা কি, বাকিটা সব কি গল্প শুনছো নাকি একজনে শুধু অ্যান্সার দিচ্ছে? এগুলো কি সব প্লাজমা। তো কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে টিস্যুর কাছে অক্সিজেন এসেছিল তো, অ্যাজ এ ফর্ম অফ অক্সি হিমোগ্লোবিন, কোথায় তৈরি হয়েছিল, লাংসের কাছে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়। সো অক্সি হিমোগ্লোবিন মিনস HbO2। ওকে, কি করে হচ্ছে সেটা পরে আসছে। এই HbO2 ডিসোসিয়েট ইনটু O2 এন্ড Hb, হিমোগ্লোবিন খুলে গেল। দেন দ্য অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু, অক্সিজেন কোথায় চলে এলো, টিস্যুতে চলে এলো। এইটুকু ক্লিয়ার হলো? সো Hb ইজ নাও ফ্রি। কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে কে, টিস্যু। সো দিস কার্বন ডাইঅক্সাইড এন্টার করছে কোথায়, ব্লাড ভেসেলসে, আরবিসিতে। আরবিসির মধ্যে থাকা জলের সাথে রিয়াকশন করে তৈরি করছে কি, H2CO3, that dissociate into H plus ion plus HCO3 minus ion, HCO3 minus ion। এইটাও বুঝলাম। এইবার এই যে H প্লাস, এইটা গিয়ে কার সাথে জয়েন করবে, Hb-এর সাথে জয়েন করবে, তখন কি তৈরি হবে, Hb তৈরি হবে। আচ্ছা Hb তৈরি হয়ে গেলে CO2 এসে ডাইরেক্টলি এর সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে কি তৈরি করবে, HBCO2, carbaminohemoglobin. This is known as the carbaminohemoglobin. Clear? HCO3 মাইনাস আয়নিক ফর্ম, এটা সেল মেমব্রেনকে নষ্ট করে দিতে পারে, তার জন্য HCO3 মাইনাস রিলিজ উইথিন দ্য প্লাজমা, প্লাজমায় চলে আসে। এটাকে ব্যালেন্স করার জন্য Cl মাইনাস প্লাজমা থেকে ঢুকে পড়বে কোথায়, আরবিসি। So that is chloride shift. হলো? So now আরবিসি এর মধ্যে কি আছে এখন, HbO2 and Cl মাইনাস।
তার মানে এইখানে বাইরে কি আছে, প্লাজমার বাইরে কি আছে, HCO3 মাইনাস, ভেতরে কি আছে Cl মাইনাস, আর এখানে ভেতরে কি আছে HHbCO2, কার্বামিনো হিমোগ্লোবিন, রাইট? এই কন্ডিশনটা তো আসছে কোথা থেকে, আবার টিস্যুর কাছ থেকে লাংসে চলে আসছে। সো কার্বামিনো হিমোগ্লোবিন ডিসোসিয়েট ইনটু CO2 মাইনাস, মানে CO2 রিলিজ করবে, Hb ফ্রি হয়ে যাবে, H প্লাস আলাদা হয়ে যাবে। CO2 কোথায় চলে যাবে, লাংসে। লাংস থেকে O2 পার্শিয়াল প্রেসারের জন্য এসেছিল, ঢুকে পড়ে কি তৈরি করবে, HbO2 অক্সি হিমোগ্লোবিন। যে অক্সি হিমোগ্লোবিনটা দেখ এখানে এসেছিল টিস্যুর কাছে, ক্লিয়ার? এখন HCO3 মাইনাস কোথায় রয়েছে, প্লাজমায়। HCO3 মাইনাস চলে যাবে কোথায়, আবার আরবিসিতে। Cl মাইনাস তখন কোথায় বেরিয়ে যাবে, প্লাজমায় চলে যাবে। HCO3 মাইনাস এন্ড H প্লাস জয়েন করে আবার তৈরি হবে কি, H2CO3, that dissociate into H2O plus CO2। এই CO2 আবার চলে যাবে লাংসে। মাথায় ঢুকলো একটু? ইন্টারেস্টিং। এইটা হচ্ছে গল্প। তাহলে আমি আবার একবার বলে নি জিনিসটা। Normally we know that the oxygen binds with hemoglobin and form the oxyhemoglobin. Carbon dioxide binds with the hemoglobin that produce carbaminohemoglobin. যদি কোথাও কার্বক্সি হিমোগ্লোবিন লিখে প্লিজ ভুল, কারণ সেটা কার্বন মনোক্সাইড জয়েন করে, কার্বন ডাইঅক্সাইড জয়েন করে না। ওকে, আমরা আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম, মনে পড়ে, দ্য এফিনিটি দিক থেকে কার্বন ডাইঅক্সাইড ইজ, মানে কার্বন মনোক্সাইড ইজ গ্রেটার এফিনিটি উইথ হিমোগ্লোবিন দেন কার্বন ডাইঅক্সাইড দেন অক্সিজেন। অক্সিজেনের কোনো সিগনিফিকেন্ট রোল নেই। কার্বন ডাইঅক্সাইড থাকলে কার্বন ডাইঅক্সাইডই বাইন্ড করে যাবে, অ্যারাউন্ড 25 টাইমস এক্সট্রা পেয়ে হয়েছে। তো কি আছে লাংসের কাছে, কি তৈরি হলো, লাংসের কাছে অক্সিজেন বাইন্ড উইথ দ্য হিমোগ্লোবিন, দ্যাট ইজ অক্সি হিমোগ্লোবিন। আর লাংসের কাছে কি এসেছিল, কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে এসেছিল। কার্বামিনো হিমোগ্লোবিন মানে HHbCO2। এইচ আলাদা হয়ে যাবে, Hb আলাদা হয়ে যাবে, CO2 আলাদা হয়ে যাবে। CO2 চলে যাবে লাংসে, Hb এর সাথে জয়েন হয়ে যাবে অক্সিজেন, HbO2 হয়ে গেল। H প্লাস যে প্লাজমায় থাকা HCO3 মাইনাস সাথে জয়েন করে H2CO3, দ্যাট ডিসোসিয়েট ইনটু H2 এন্ড কার্বন ডাইঅক্সাইড। এগুলো সব করছে কার্বনিক অ্যানহাইড্রেস বলে একটা এনজাইম। এটা চলে যাবে আবার লাংসে, আর Cl মাইনাসটা বেরিয়ে চলে গেল। টিস্যুর কাছে যখন এসেছিল, টিস্যুর কাছে HbO2 ফর্মে আসছে। HbO2 তৈরি কোথায় হয়েছিল, লাংসে। দিস HbO2 ডিসোসিয়েট ইনটু O2 এন্ড Hb। O2 চলে যাবে কোথায়, লাংসে। Hb ইজ নাও ফ্রি, বাট ডাইরেক্টলি Hb বাইন্ড করতে পারে না কার্বন ডাইঅক্সাইডের সাথে, তার সঙ্গে আরেকটা H চাই। Hটা কোথা থেকে আসবে, CO2 জয়েন করবে H2, CO2 জয়েন করবে H2 এর সাথে, দ্যাট প্রোডিউস H2CO3। H2CO3 ডিসোসিয়েট করবে H প্লাস এন্ড HCO3 মাইনাস। এই H প্লাস Hb এর সাথে রিঅ্যাকশন করে HHb ফর্ম করবে। নাও দিস HHb রেডি টু বাইন্ড উইথ কার্বন ডাইঅক্সাইড, দেন ফর্ম করবে কার্বামিনো হিমোগ্লোবিন। HCO3 মাইনাস আয়নটা বাইরে বেরিয়ে কোথায় চলেছে, প্লাজমায়। টু ব্যালেন্স দ্য আয়নিক ব্যালেন্স করার জন্য Cl মাইনাস ঢুকে পড়বে আরবিসি। সো দ্যাট ইজ দ্য ক্লোরাইড শিফট। এটা মাথায় ঢুকলো? দিস ইজ দ্য কেমিক্যাল মেথড। একবার ভালো করে টুকে নাও, তারপরে এনসেট করো। এনসেটে এটা কোথায় লেখা আছে, ডাইরেক্টলি পাবি। কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ বলে একটা প্যারাগ্রাফ আছে, আমি দেখিয়ে দেবো, আগে ডায়াগ্রামটা ড্র কর, বুঝে বুঝে লিখবি। এইটার লেখাটা আছে এইখানে, ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। এই যে জায়গাটা, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, দেখ ভালো করে বোঝো। CO2 is carried by হিমোগ্লোবিন অ্যাজ আ কার্বামিনো হিমোগ্লোবিন। কি বলা হয়, কার্বামিনো হিমোগ্লোবিন। এটা যদি CO হতো কার্বক্সি হয়ে যেত। আমাদের CO নিয়ে গল্প না, আমাদের কি সো about 20 to 25% থাকে। So this binding related to partial pressure of carbon dioxide, PO2 is a major factor which could affect the binding. When the PCO2 is high and PO2 is low in the tissue, PO2 low কেন, কারণ অক্সিজেন কনজিউম হয়ে গেছে, CO2 is high হয়েছে। More binding carbon dioxide occurs, whereas the PCO2 is low and PO2 is high in alveoli, so dissociation of carbon dioxide হচ্ছে। সো ওখানে কি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেড়ে যাচ্ছে লাংসের কাছে, তার জন্য ডিসোসিয়েশন হচ্ছে। আবার এখানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তাই ডিসোসিয়েশন করছে। Carbamino hemoglobin takes place, that CO2 is bound to hemoglobin from the tissue to delivered alveoli, and RBC contain very high concentration of enzyme, that is carbonic anhydrase. So a minor quantities of same present in the plasma too. Plasma তো এই এনজাইমটা আছে। This enzyme facilitates the following reaction। কি করছে দেখ, কার্বন ডাইঅক্সাইড and
ওয়াটার কম্বাইন্ড উইথ H2CO3 আবার সেটা দিয়ে HCO3 মাইনাস NH প্লাস করছে। সেই HCO3 মাইনাস প্রথমে প্লাজমায় আসছে, আবার লাংসের কাছে গিয়ে আবার আর বেশির মধ্যে ঢুকে সেটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। At the site where the tissue partial carbon dioxide is high due to the catabolism, catabolism মানে রেসপিরেশনের কথা বলা হচ্ছে, CO2 diffuse into the blood and plasma and forms the HCO3 minus NH plus ion. And the alveolar side, the PCO2 is low, where reaction proceeds of opposite direction, leading to formation of CO2 and H2O. Thus, CO2 trapped in the bicarbonate form, the tissue level transport to the alveoli, out is the carbon dioxide. So every 100 ml of deoxygenated blood can contain 4 ml of carbon dioxide. তার মানে every 100 ml ব্লাডে এখান থেকে কোশ্চেন আসতে পারে, এখান থেকে একটা কোশ্চেন ছোট আসতে পারে, যে বলতে পারে যে 100 ml অফ ব্লাডে যদি তোকে না বলে, তোকে বললো অ্যাডাল্ট হিউম্যান বিং তার টোটাল কার্বন ডাইঅক্সাইড অ্যাপ্রক্সিমেটলি কত হতে পারে। 100 ml 4 ml, 5000 ml কত হবে 200, so around 200 ml of carbon dioxide. So that is the approximate. মাথায় ঢুকলো? যদি তোকে বলা হয় যে 100 ml বা 200 ml ব্লাড আছে, বা 1 লিটার ব্লাড, 1 লিটার ব্লাড হলে 100 ইন্টু 4 হয়ে যাবে, মানে 100 ইন্টু 4 নয়, মানে 10 ইন্টু 4 হবে, তো 40। মাথায় ঢুকলো? এইটুকু ক্লিয়ার হলো ব্যাপারটা। আজকে আমরা এই পার্ট পর্যন্ত পড়বো। ওকে, একটা জিনিস মাথায় রাখো, আমরা কি দেখলাম যে 95 স্যাচুরেশন, 95 যখন হয়ে যাচ্ছিল ব্লাড, কোন ব্লাড, পালমোনারি ভেনের কাছে বা আর্টারির মধ্যে 95 ম্যাক্সিমাম স্যাচুরেশন ছিল অক্সিজেনের, তারপরে সে আর বাইন্ড করতে পারছিল না। এই দেখ 95 তো এটা, মানে এটা 90, এর পরেরটা 95 হবে, এইখানে 95 হবে তো, মানে দেখ এই লাইনটা যখন আসে দেখ স্যাচুরেট হচ্ছে না, তাহলে অক্সিজেন আর হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং এবিলিটি স্যাচুরেট হয়ে গেল। এবার ডিসোসিয়েশন কোথায় হচ্ছিল, অক্সিজেন হিমোগ্লোবিন, এখানে দেখ পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন, এখানে পার্সেন্টেজ অফ স্যাচুরেশন দিয়েছে, স্যাচুরেশন এখানে হচ্ছে। সো 95 এর জেনারেলি উপরে আর অক্সিজেন ঢুকছে না, অক্সিজেন আর হিমোগ্লোবিন বাইন্ডিং হচ্ছে না। এবার কোশ্চেন হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন কখন ডিসোসিয়েট করে, কোন কন্ডিশনে বাইন্ড করে, টিস্যুর কাছে এসে ডিসোসিয়েট করে যাচ্ছে, বাট সেটা আবার যখন সেই অক্সিজেন হিমোগ্লোবিন যখন লাংসের কাছে যাচ্ছে ভেঙে যাচ্ছে, কেন? ফ্যাক্টর আছে, কি কি ফ্যাক্টর দেখ, আমি একটা অ্যাডিশন করলাম, এটা টিস্যুর কাছে, টিস্যুর কাছে কার্বন ডাইঅক্সাইড বেশি, ইয়েস অর নো? সো হাই কার্বন ডাইঅক্সাইড, যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি হবে সেখানে পিএইচ কি হবে বাবা, বেশি না কম? কমে যাবে, ভেরি গুড। টিস্যুর কাছে রেসপিরেশন হচ্ছে, সো এনার্জি জেনারেট হবে, তো টেম্পারেচার বেশি না কম? বেশি। এই তিনটে ক্রাইটেরিয়া যদি ফিক্সড হয়ে যায়, ক্রাইটেরিয়া বুঝতে পারলে কি ক্রাইটেরিয়া, হাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, লো পিএইচ এন্ড হাই টেম্পারেচার, এটা যদি থাকে অক্সিজেন হিমোগ্লোবিন ভেঙে যাবে, মানে অক্সিজেন হিমোগ্লোবিনকে ছেড়ে দেবে। তার ক্রাইটেরিয়া কি, হাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, লো কনসেন্ট্রেশন অফ পিএইচ এন্ড হাই টেম্পারেচার। ঠিক তেমন যদি এটা লাংসের কাছে হয়, লাংসের কাছে লো CO2, ইয়েস অর নো? CO2 লো, তো পিএইচ কি হবে, বেড়ে যাবে, টেম্পারেচার কি হবে, কম, কারণ এখানে তো মেটাবলিক রিঅ্যাকশন হচ্ছে না। তো এইরকম কন্ডিশনে লাংসের কাছে কি হবে, হিমোগ্লোবিন অক্সিজেন বাইন্ডিং, মাথায় ঢুকলো? সো বাইন্ডিং হতে গেলে ক্রাইটেরিয়া কি চাই, লো কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, হাই কনসেন্ট্রেশন অফ পিএইচ, লো টেম্পারেচার। তখন এই কার্ভটা কোন দিকে শিফট করলো, এইটা কোন দিকটা, এটা রাইট না লেফট? এইটা রেসপেক্টে এটা কি, হ্যাঁ এটা ঠিক তো, ভুল উল্টো লিখলাম, বল তোর যেটা মনে হচ্ছে বল, আমি ভুল লিখতেই পারি। এই যদি রেড লাইনটা রেসপেক্টে, উপরটা রাইট না লেফট? হ্যাঁ, ওরে ভাই লাংস নয়, কার্ভের রেসপেক্টে বলছে, উপরেটা লেফট হবে। সেটাই তো বলছি, আমি তো ভুল লিখলাম, সেটা তো জানতে চাইছি তোর কাছে। তাহলে এটা লেফট সাইড মুভ করছে, এটা রাইট সাইড আসছে, তাহলে টিস্যুর কাছে কার্ভটা কোন দিকে, টুয়ার্ডস রাইট সাইড চলে যাচ্ছে, আর
লাংসের কাছে টুয়ার্ডস দ্য লেফট সাইড মুভ করছে কার্ভটা, মাথায় ঢুকলো? এবং ক্রাইটেরিয়াটা কি বোঝা গেল? এই জায়গাটা দেখ, এইখানে আছে। বলছে দেখ, the binding of oxygen with hemoglobin, binding hemoglobin is primarily related to partial pressure of O2. Partial pressure of O2, hydrogen ion and concentration of, and temperature are the factors. তিনটে ফ্যাক্টর বলেছি, কার্বন ডাই অক্সাইড, H plus ion মানে কি pH, and temperature is a factor. which a sigmoid curve obtained in the percentage saturation of hemoglobin with O2 plotted against the PO2. কি বলছে? this curve is called oxygen hemoglobin dissociation curve. এখানে কি বলছে দেখ, this is highly useful studying the effect of factors like PCO2 মানে partial pressure of carbon dioxide, H plus concentration and temperature. So on binding of O2 with hemoglobin বলছে in alveoli, এখানে দুটো ক্রাইটেরিয়া দিয়েছে, alveoli কাছে কি হচ্ছে আর এর কাছে কি হচ্ছে দেখ। in alveoli where the alveoli মানে PO2 কি হাই হবে, CO2 কি হবে লো হবে, লেসার H plus, লো টেম্পারেচার, তখন কি হবে? দ্য ফ্যাক্টরস ফেভারেবল ফর দ্য ফরমেশন অফ অক্সি হিমোগ্লোবিন, তারা অক্সি হিমোগ্লোবিন জয়েন করে যাবে। whereas the tissues, সেখানে PO2 ইউটিলাইজ হচ্ছে, তাই লো PO2, হাই CO2, হাই H plus মানে কি pH লো and concentration and high temperature exist. So this condition favorable for the dissociation of oxygen with the hemoglobin. So this is the factor, মাথায় থাকবে। every 100 ml of blood, oxygenated blood can deliver 5 ml of O2. অক্সিজেনেটেড ব্লাডে 5 ml of O2 থাকে, মাথায় থাকলে। ওখানে কি দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইডের জন্য 4 ml। মানে এই ছোট ছোট ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে। তাহলে ফ্যাক্টরটা কি থাকলো? ফার্স্ট ফ্যাক্টর পিএইচ, আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনটাও ইম্পর্টেন্ট থাকলো। সো হাই CO2, লো পিএইচ, হাই টেম্পারেচার, লো অক্সিজেন টিস্যুর কাছে থাকে, তাই হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন হয়ে যায়। অ্যালভিওলাইতে কি হয়? হাই PO2, লো CO2, high pH and low temperature that helps in the binding with oxygen, hemoglobin এর সাথে। মাথায় থাকলো? একবার নিজের রিডিং দাও, যদি বুঝতে না পারো বলো।